আচ্ছা, মোটামুটি এই ৫ টা টপিক আমরা দেখব। ঠিক আছে? তো এই ৫ টা টপিকের মধ্যে মোটামুটি কালার মডেল নিয়ে আমরা আলোচনা করছি। কালার মডেল আমরা হচ্ছে কালার মডেলের জন্য কি দেখছিলাম? RGB দেখছি। দেন হচ্ছে CMY এটাও দেখছি। আচ্ছা, আরেকটা কালার মডেল ইউজ করা হয়। সেটার নাম হচ্ছে HSV। ডিরেক্ট এটা কালার মডেল বলা যাবে না। এটাকে আপনারা হচ্ছে চিন্তা করতে পারেন এইভাবে। একসঙ্গে হচ্ছে সেটাকে একটু ভেঙে লিখি। ইন্টেন্সিটি কি এস না? ইন্টেন্সিটি বানানে কি এস না সি? এস। দেন হচ্ছে আচ্ছা, তো HSV যে মডেলটা আছে কালার মডেল বলা হয়। নরমালি RGBতে যেমন ৩ টা কালার নিয়ে কাজ হয়। ৩ টা কালার। এখানেও ৩ টা কালার। CMY তেও ৩ টা কালার। মনে আছে CMY তে কোন ৩ টা কালার নিয়ে কাজ করে? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। হ্যাঁ, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই ৩ টা কালার নিয়ে হচ্ছে CMY তে কাজ হয়। RGB তে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর HSV ডিরেক্ট কালার মডেল বলা ঠিক হবে না। আবার কালার মডেলও বলা যায় কারণ এখানে আসলে অর্থাৎ একটা যেকোনো একটা পিকচার বা যেকোনো কিছুকে কালার করার সময় এই ৩ টা জিনিসকে চেক করা হয়। HSV তে হচ্ছে কালার চেক করা হয়। কালার চেক করার সময় আমি এই ৩ টা ঘুরে ফিরে হয় এই কালার চুজ করব না হলে এই কালার চুজ করব। ঠিক আছে? দেন কালার চুজ করার পর আমরা অনেক সময় কি করি যে পিকচারটা দেখি কতটুকু হচ্ছে ওই যে ডেপথ কত আরকি মানে কত ক্লিয়ার আছে এটা দেখি। তারপর কত আলো কতটুকু দেয়া আছে, ব্রাইটনেস কিরকম আছে চেক করি না আমরা? যে আসলে ওই যে জুম করে দেখি কতটুকু ফাটতেছে কিনা, তাই না? বুঝতেছেন তো? তো ওইটার উপর বেস করেও আসলে একটা কালার মডেল চিন্তা করা হইছে HSB যেটাতে উপরের ২ টা যেকোনো একটাকে কালার হিসেবে হিসাবে চুজ করা হয়। বাকি ২ টা জিনিস হচ্ছে কিভাবে বাড়ানো যায়, কমানো যায় আরকি। তো এটাকে ঘুরে ফিরে আসলে আপনারা আ কি বলে আ স্যাচুরেশন আর ভ্যালুকে ঘুরে ফিরে হচ্ছে আমরা এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। আ কি বলে এটাকে? পিক্সেলের সাথে কম্পেয়ার করতে পারি। যত বেশি পিক্সেল থাকবে আমার হচ্ছে স্যাচুরেশন হওয়ার চান্স তত বেশি থাকবে, তাই তো? তত ভালো আমি হচ্ছে ইনটেনসিটি পাবো। আর ব্রাইটনেস জিনিসটা হচ্ছে আমি কালারটাকে আলাদা একটা ফিল্টার হিসাবে ইউজ করতেছি। আমি কিরকম বেশি ডার্ক দেখতে যাচ্ছি না হালকা দেখতে যাচ্ছি এটা টোটালি ডিফারেন্ট একটা ফিচার। কথা কি বোঝা গেছে তাহলে? তো এটা নতুন একটা মডেল হিসেবে ইউজ করা যেতে পারে। তো এই কালার মডেল নিয়ে আমরা অলরেডি আলোচনা হইছে। তো এটা আমরা নতুন করে আর পড়ব না। আমরা এখানকার মধ্যে হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের যে গ্রাফিক সিস্টেমের যে সরি গ্রাফিক্সের সিস্টেম এবং ডিভাইস। ওকে, সিস্টেম এবং ডিভাইস বলতে মিন করা হয় খেয়াল করে দেখেন আ এটা হচ্ছে আপনারা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স পড়ছেন না? ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সটা পড়ছেন কি ছিল কি? আজকে আমরা হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করি। গ্রাফিক্স
আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু বারবার কাশি আসতেছে। না বুঝলে বইলেন মানে ঠিক আছে? আর একটু গলা বসাও আছে আমার। বুঝতে না পারলে বইলেন কিন্তু। আচ্ছা। ওকে, তো গ্রাফিক সিস্টেম অ্যান্ড ডিভাইস বলতে আসলে বোঝায় আমরা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বলতে কাইন্ড অফ হচ্ছে আমাদের তো সাবজেক্টটা হচ্ছে কম্পিউটার, স্বাভাবিক কম্পিউটার নিয়ে সাবজেক্টটা। তো কম্পিউটিং পাওয়ার থাকবে। তো কম্পিউটিং পাওয়ার আমরা যেসব জায়গায় ইউজ করি, তো সেই ডিভাইসগুলো নিয়ে মূলত আসলে এইখানে কাজ। তো গ্রাফিক্স, এখানে কম্পিউটিং পাওয়ার সাথে গ্রাফিক্স। এখন গ্রাফিক্স বলতে আসলে কি বোঝায়? গ্রাফিক্স বলতে মূলত বোঝায় হয় ইমেজ থাকবে, না হলে হচ্ছে আপনার ভিডিও থাকবে। কথা কি বুঝতেছেন? জি স্যার। গ্রাফিক্স বলতে কিন্তু মানে, এবং সেটা কিন্তু কম্পিউটিং পাওয়ারওয়ালা কোনো একটা ডিভাইস হইতে হবে। অর্থাৎ আপনি ক্যালকুলেটর, এটাকে কিন্তু হচ্ছে, এটা কিন্তু ক্যালকুলেটরের মধ্যেও কিন্তু কম্পিউটিং পাওয়ার আছে। এখন ক্যালকুলেটরকে কি আছে আপনি কি বলে হচ্ছে কি বলে গ্রাফিক্স এর কিছু বলতে পারেন কিনা, অর্থাৎ কি বলে ক্যালকুলেটরটাকে কি গ্রাফিক্স এর সাথে কম্পেয়ার করা যায় কিনা বা তুলনা করা যায় কিনা, বা এখানে কোনো গ্রাফিক্স আছে কিনা, এটা একটা কোশ্চেন হইতে পারে। এখন হ্যাঁ, এটাতে হচ্ছে যখন আমরা ডিসপ্লে নিয়ে কাজ করি ক্যালকুলেটরের, তো ওইখানে কিন্তু আমি চাইলে আমার যে লেখাগুলো সেগুলোকে আমি কালারফুল বানাইতে পারি, চাইলে একটু 3D শেপ নিয়ে আসতে পারি। তার মানে এখানে কিন্তু এই ডিভাইসটাকে কিন্তু আমি হচ্ছে গ্রাফিক সিস্টেম এবং ডিভাইসের মধ্যে ফেলতে পারি। কথা কি বুঝতেছেন আমাদের? মানে গ্রাফিক সিস্টেম বা ডিভাইস বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ যে ডিভাইসগুলা গ্রাফিক্স বলতে আসলে মূলত হয় সেখানে ভিডিও স্টোর করা যাবে বা ভিডিও নিয়ে কাজ করা যাবে, অথবা পিকচার নিয়ে ইমেজ নিয়ে কাজ করা যাবে। এখন ইমেজ কাজ করা বলতে কি ধরনের, ওগুলোকে কি এডিট করা যাবে এরকম না, মানে জিনিসটা এরকম না যে হচ্ছে আমার পিকচার থাকলে সেই পিকচারকে আমি চাইলে কালার চেঞ্জ করলাম, 3D বানাইলাম, এরকম করতে হবে। গ্রাফিক্স সিস্টেম বা ডিভাইস হইতে গেলে এরকম না। আমি যদি একটা পিকচারকে স্টোরও করতে পারি, আমার ক্যালকুলেটারে মনে করেন হচ্ছে একটু মেমোরি দিয়ে রাখলাম, সেখানে আমার পিকচার স্টোর করা যায়, তাহলে ক্যালকুলেটরটা কিন্তু আমার হচ্ছে এই যে গ্রাফিক্স ডিভাইস হইতে পারে। কথা কি বুঝতেছেন? অথবা স্টোরও করা যায় না, শুধু কি বলে হচ্ছে আপনি বলতে পারেন যে ডিসপ্লে করা যায়। আমাদের হচ্ছে ওই যে আমাদের আগে যে নোকিয়া মোবাইল ঠিক না, একদম শুরুর দিকে, হ্যাঁ নোকিয়া মোবাইলই ছিল, শুরুর দিকে কিছু মোবাইল ছিল না, ওই যে জাভা দিয়ে গেম খেলা যেত, ভিডিও গেম টাইপ খেলা যেত, মনে আছে কি আপনাদের? এবং আমরা গ্রাফিক্স বলতে ওই সময় শুধু ওইটুকুই বুঝতাম যে আচ্ছা হ্যাঁ একটু গেম খেলা যায়, তার মানে এটার মধ্যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্স কার্ড। আচ্ছা, আরো মজার ব্যাপার, আমরা ইদানিং যে গ্রাফিক্স কার্ড ইউজ করি ভিডিও গেম খেলার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য, জিনিসটাকে বুঝতেছেন? তো ওইখান থেকে মূলত আসছে বলতে পারেন এই জিনিসগুলা। অর্থাৎ গ্রাফিক সিস্টেম এবং ডিভাইস বলতে যে জিনিসটা বোঝায়, যে কোনো প্রকার ভিডিও অথবা ইমেজ আমি যদি হচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারি, তাহলে তো মাশাআল্লাহ ভালো। কাজ যদি নাও করতে পারি, শুধু স্টোর করতে পারতেছি, ঠিক আছে, আর ডিসপ্লে করতে পারতেছি, ওই পিকচার রোটেটও করা যায় না, মনে করেন জুমও করা যায় না, তারপরেও সেটা গ্রাফিক্স ডিভাইস। তো এরকম গ্রাফিক ডিভাইসের মধ্যে আমাদের কম্পিউটারে কি কি ডিভাইস আছে যেগুলো আসলে গ্রাফিক্স ডিভাইস হিসেবে আমরা চিন্তা করতে পারি? তো মূলত হচ্ছে, আচ্ছা, যে কোনো ডিভাইস কিন্তু আসলে আবার দুই ধরনের ডিভাইস থাকে। মিনিমাম ইনপুট হয় ইনপুট ডিভাইস হইতে হবে, নাহলে আউটপুট ডিভাইস হইতে হবে, অথবা শুধুমাত্র হচ্ছে ডিসপ্লের জন্য ইউজ করা যেতে পারে। কথা কি বুঝতেছেন? তো আমাদের কম্পিউটারে যেমন হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস ছিল, গ্রাফিক্সের জন্য এরকম ইনপুট আউটপুট ডিভাইস আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমাদের পুরো ডিভাইসটাকে বা পুরো সিস্টেমটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়। তো এইখানেও আপনি হচ্ছে আমার মাউসের দরকার পড়ে, তারপর হচ্ছে কিবোর্ডের দরকার পড়ে, স্ক্যানারের দরকার পড়ে, ঠিক আছে। তো এগুলো আমার ইনপুট স্ক্যানার, হ্যাঁ ইনপুট ডিভাইস হইতে পারে। দেন আউটপুট ডিভাইস হিসেবে আমরা হচ্ছে মনিটর ইউজ করতে পারি, প্রিন্টার ইউজ করতে পারি। কথা কি বুঝতেছেন? আর ডিসপ্লের জন্য, আচ্ছা, আমরা ওই কি বলে ডিসপ্লে হিসাবে আমরা শুরুর দিকে যখন ইউজ করতাম ক্যালকুলেটরের যে ডিসপ্লেটা, বা একদম শুরুতে যে ডিসপ্লে, সেটাকে হচ্ছে আমরা সিআরটি ডিসপ্লে বলতাম। এটার মিনিং যে কি একটু চেক করে নিই, দাঁড়ান। আইডিয়া আছে কারো সিআরটিতে কি হয়?
কেউ কি জানেন? না স্যার। এটাকে বলা হয় হচ্ছে ক্যাথোড রে টিউব। আমরা শুরুতে যে ওই ইয়াতে এখনো স্টিল নাও ক্যালকুলেটরে যে হচ্ছে ডিসপ্লেগুলো ইউজ করি সেগুলোকে সিআরটি ডিসপ্লে বলা হয়। তো আরেক ধরনের ডিসপ্লে আমরা নর্মালি ইউজ করি যেটা হচ্ছে এলইডি, এলসিডি বা এলইডি। এলসিডি ডিসপ্লে ইউজ করি, নাহলে এলইডি ডিসপ্লে ইউজ করি। এই পরেরটার সাথে তো পরিচিত সবাই, তাই না? জি স্যার। এটার সাথে পরিচিত, সিআরটির সাথে পরিচিত না আমরা, কারণ এটা আমরা খুব একটা ইউজ করি না। তো এগুলোকে বলা হচ্ছে ডিসপ্লে ডিভাইস। তো নর্মালি ইনপুট তো জিনিসটা হচ্ছে এরকম, গ্রাফিক সিস্টেম এবং ডিভাইস বলতে বোঝানো হয় যে যে ডিভাইসগুলো আমার হচ্ছে গ্রাফিক্সের সাথে রিলেটেড, সেটা ইনপুট ডিভাইস হতে পারে, আউটপুট ডিভাইস হতে পারে, অথবা শুধু ডিসপ্লের জন্য ইউজ হতে পারে। ঠিক আছে? তো এখানে মোটামুটি এতটুকুই থাকুক। বেশি প্রত্যেকটা টপিক থেকে বেশি কিছু না পড়ি আমরা, কারণ অল্প সময় এগুলো মনে রাখারও ব্যাপার আছে আপনাদের। আচ্ছা, এখান থেকে আপনারা একটু নোট ডাউন করে দিই, জাস্ট ইনপুট ডিভাইস, ডিসপ্লে। এটাকে তো ডিভাইস বলা যাবে না, এটাকে বলতে হবে হচ্ছে টেকনোলজি বলতে হবে, ডিসপ্লে, কারণ কোন ওয়েতে আমি ডিসপ্লে করব। আচ্ছা, মূলত এই কয়টা জিনিস এখানে স্টাডি করার ব্যাপার আছে। আচ্ছা, এতটুকুই থাকুক এখান সম্পর্কে, বেশি না দেখি। আচ্ছা, তো আমাদের এটা মোটামুটি ডান, এটা মোটামুটি ডান। আচ্ছা, ড্রয়িং অ্যালগরিদম। ওকে, আমরা বেশি ফোকাস, যেহেতু আপনাদের ল্যাব, এটার সঙ্গে ল্যাব কোর্সের একটা ব্যাপার আছে, তো আমরা ল্যাবের জন্য ড্রয়িং অ্যালগরিদমটাকে ফোকাস করব। ঠিক আছে? আমরা একটু দেখি কোন কোন ড্রয়িং অ্যালগরিদম, অর্থাৎ আমরা একটা এর আগে যখন আমরা হচ্ছে কালার ম্যাপ করতেছিলাম, কোনো একটা পিকচারকে ইমেজকে কালার দিচ্ছিলাম, তখন কিন্তু হচ্ছে খেয়াল করছিলাম, মনে আছে কিনা আপনাদের, মনে করেন ভিতরে 7 লেখা, ভিতরে 7 লেখা। এখন এই 7কে কালার করার সময় কোন কোন পিক্সেল কালার হবে না হবে এটা নিয়ে একটা ইয়া ছিল, তাই তো? মনে আছে কি? জি স্যার। তো এই কালারটাকে আমরা হচ্ছে বিভিন্ন কালার মডেল দিয়ে হচ্ছে আমরা চেক করব, ড্রয়িং অ্যালগরিদম দিয়ে চেক করব যে আসলে কি কি ওয়েতে কালার করা যায়। তো ড্রয়িং অ্যালগরিদমের জন্য আমরা মূলত দুই ধরনের ড্রয়িং অ্যালগরিদম ইউজ করি। দুই ধরনের ড্রয়িং অ্যালগরিদম ইউজ করি, একটা হচ্ছে লাইন ড্রয়িং, যেটাকে হচ্ছে আপনারা নর্মাল লাইনের ইকুয়েশন মনে আছে, y is equals to mx plus c, ইকুয়েশনটা মনে আছে না? নর্মাল লাইনের ইকুয়েশন। তো এটাকে মূলত ফোকাস করা হয় লাইন ড্রয়িং, একটা হচ্ছে অ্যালগরিদম ইউজ করে, আর একটা হচ্ছে সার্কেল ড্রয়িং, যেটা আমরা হচ্ছে ইন্টারে আমরা পড়ছিলাম। আচ্ছা, সরি, আপনারা তো হচ্ছে ইন্টারে পড়েন নাই, বাট আপনারা আপনাদের কি বলে ডিপ্লোমাতে পড়তে পারেন, লাইন কীভাবে ড্র করা হয় বা সার্কেল কীভাবে ড্র করা হয়। মনে আছে কি? পড়ছিলেন কি এই জিনিসগুলা? লাইনের জন্য এটা একটা ইকুয়েশন ছিল, আর হচ্ছে সার্কেল ড্রয়িংয়ের জন্য ইকুয়েশন থাকতো, যে হচ্ছে আমাকে হচ্ছে আগে থেকে সেন্টার বলে দেওয়া থাকবে আর রেডিয়াস বলে দেওয়া থাকবে, দেন আমি হচ্ছে সার্কেল ড্র করব। এরকম কি দেখছিলেন?
জি স্যার, এটা আমাদের একটা হয়েছিল, ভুলে ছিল গেছি। আচ্ছা মানে মানে লিস্ট দেখছিলেন কোথাও না কোথাও, সমস্যা নাই। আমরা আবার এটা এই দুটো জিনিস হচ্ছে A to Z দেখবো, মানে এই দুটাকে আমরা হচ্ছে বেশি ফোকাস করব, কারণ হচ্ছে একই সঙ্গে এই লাইন ড্রয়িং এবং হচ্ছে সার্কেল ড্রয়িং এই দুটাকে আমরা ল্যাব হিসাবে কাউন্ট করব। কথা কি বুঝছেন? এই দুটো অ্যালগরিদমে দেখবো। জি স্যার। দরকার পড়লে আমি অনলাইনে ল্যাব, যদি আপনারা আসেন অফলাইনে দেখাই দিব না ল্যাব, না হলে অনলাইনেই ল্যাব করবো না। আমরা এই দুটা অ্যালগরিদম একদম হাতে নাতে দেখবো কিভাবে লাইন ড্র হচ্ছে, কিভাবে হচ্ছে সার্কেল ড্র হচ্ছে, সমস্যা নেই। তো নর্মালি লাইন ড্রয়িং এর যে সূত্রটা ছিল y ইকুয়ালস টু mx প্লাস, এটা আমরা হচ্ছে সেই 1 থেকে ইউজ করতেছি, কিন্তু খেয়াল করে দেখেন ম্যাট্রিক্স বলেন, ক্যালকুলাস বলেন, সব জায়গাতেই এই ইকুয়েশনটা ইউজ করার কথা আপনাদের, কমন ইকুয়েশন এটা। এটা হয়তো ইউজ কম হয়েছে সার্কেলের সময়, যে হচ্ছে সার্কেলের সেন্টার পয়েন্টটা বলে দেওয়া লাগে এবং রেডিয়াস, মানে সেন্টার পয়েন্ট বলতে এই যে এটা যদি একটা সার্কেল হয়, এই যে সেন্টারের ভ্যালু কত এবং এটা রেডিয়াস, এই যে এটা তো আর, এটা তো সবাই জানেন আপনারা, এটা হচ্ছে সেন্টার। জানা আছে না এই জিনিসটা? জি স্যার। ওকে, তো এই দুটো জিনিস দেয়া থাকলে আমার হচ্ছে একটা সার্কেল কিভাবে ড্র হয় সেই জিনিসটা আমরা হচ্ছে এইখানে দেখব। তো লাইন ড্রয়িং এর জন্য আবার দুইটা ওয়ে আছে। লাইন ড্রয়িং অ্যালগরিদম দুইভাবে সলভ করা হয়। একটাকে বলা হয় হচ্ছে ডিডিএ অ্যালগরিদম, 2 নাম্বার যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ব্রেজেনহাম অ্যালগরিদম। হাম অ্যালগরিদম। ঠিক আছে, সার্কেল ড্রয়িং এ আমরা একটাই ইউজ করি, সার্কেল ড্রয়িং এর জন্য একটা ইউজ করি, সেটাকে বলা হয় হচ্ছে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। ওকে, তো আমরা এইখান থেকে হয়তো 3টা অ্যালগরিদম দেখবো না, ডিডিএ জাস্ট একটু হয়তো আলোচনা করতে পারি কিভাবে কাজ করে। আমরা মূলত ব্রেজেনহাম অ্যালগরিদমটাকে ফোকাস করব এবং হচ্ছে মিড পয়েন্ট, অর্থাৎ আমরা এই দুটো অ্যালগরিদম দেখবো। ঠিক আছে, লাইন ড্রয়িং এর জন্য আমরা ব্রেজেনহামটাকে ফলো করব, আর সার্কেল ড্রয়িং এর জন্য আমরা মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম এটাকে ফলো করব। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, উইথ ল্যাব সহ, একদম কোর্স সহ দেখবো আমরা এটা। আর ইন দ্য মিন টাইম এখানে আর কি দেখবো? আচ্ছা, 2D 3D ট্রান্সফরমেশন, এটা নেক্সট ক্লাসে দেখবো না। অ্যানিমেশন, আচ্ছা এই দুটো আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখবো, অ্যানিমেশন এবং 2D এটা। ওকে, আগামীকাল আমরা হচ্ছে এই ল্যাবটা করবো, ড্রয়িং অ্যালগরিদমের উপর ল্যাব করবো। ঠিক আছে, এটাকে আমরা ফোকাস করে আগামীকাল ল্যাব করবো। আজকে থাকুক তাহলে, আমার শরীরটা খুব একটা ভালো নাই। তো দেখি কালকে আমরা অ্যাটলিস্ট একটা অ্যালগরিদম শেষ করবো, পরের দিন আরেকটা, দুটো অ্যালগরিদম 2 দিন যদি শেষ করতে পারি আর কি। একটু সময় নিয়ে রাখেন, 2 থেকে 3 ঘন্টার। ঠিক আছে, হাতে কর্মে যেন একদিনে শেষ করে ফেলা যায় একটা ল্যাব। আপনারা রাতে নিব নাকি দিনে ভালো হয় আপনাদের জন্য? আমার সমস্যা নাই স্যার। রাতে বলতে 8টা-9টার দিকে নেন, কারণ অ্যাটলিস্ট 2 ঘন্টার সময়, 2 আওয়ার সময় নিয়ে একটু টাইম দেন আমাকে। জি স্যার, রাতেই নিয়ে নেন। রাতে নিব, তাহলে কয়টা নেওয়া যায়? 9টা বা 7টার দিকে নিতে পারেন স্যার, 10টা? আপনি যদি ফ্রি থাকেন 7টা থেকে শুরু করতে একটু পারেন। টাফ হয়ে যায় আমার জন্য, 9টা হইলে ভালো হয় আর কি। আপনারা কি 9টায় ফ্রি? জি স্যার, আমি ফ্রি আছি। ওকে, তাহলে 9 PM থাক। ঠিক আছে, তাহলে 9টায় থাকুক আগামীকাল। স্যার ফ্রাইডেতে নাকি আগামীকালকে? না, আগামীকালকে আমরা দুটো অ্যালগরিদম অ্যাটলিস্ট এই দুটো অ্যালগরিদম শিখে ফেলি, বুঝছেন? এই ফ্রাইডে আগে শিখে ফেলি, তাহলে নেক্সট উইকে আমরা পুরো কোর্সটা একবার রিভাইজ করতে পারবো। কারণ টানা পড়লে না বেশি প্রেশার হয়ে যাবে আবার মাথায়, কারণ অনেক কিছু কিন্তু পড়তে হবে এখানে। তো যেন আমরা হচ্ছে পরে আবার হচ্ছে সিলেবাস আর বাড়াবো না আপনাদের, এই পাঁচটা একটু দেখা যায় কি? জি স্যার, দেখতে পাচ্ছেন, এই 5টা টপিকই আপনাদেরকে ফাইনালে এই 5টা টপিকেই রাখবো, এর বাইরে যাব না। এবং প্রত্যেকটা টপিক থেকে চাইলে তো অনেক কিছুই পড়ানো যায়, কিন্তু আসলে পরীক্ষা তো অ্যাটেন্ডও করতে হবে, মাথায়ও রাখতে হবে। তো মিনিমাম যতটুকু না পড়লে নয় সেই জিনিসগুলো আমরা দেখবো।
আর আপনারা যারা ইন দ্য ফিউচার এগুলো নিয়ে কাজ করতে ইন্টারেস্ট আর একটু ডিটেলসে পড়ে নিন, বাট ঘুরে ফিরে কিন্তু এই টপিকগুলাই, বুঝছেন? আমরা মোটামুটি প্রত্যেকটা টপিকের উপর বেসিক যেটুকু নলেজ থাকা দরকার সেটুকু আলোচনা করব। আর যদি সময় পাই তাহলে আরো 2-1টা টপিক হয়তো শুরু করা যেতে পারে। আপাতত আমরা এই 5টা শেষ করে ফেলি আগে, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, ওকে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে আপনারা কালকে যেটা করবেন, লাইন ড্রয়িং অ্যালগরিদমের জাস্ট হচ্ছে একটু দেখেন ডিডিএ এবং ডিডিএ অ্যালগরিদমটা কি, ব্রেজেনহাম অ্যালগরিদমটা কি, এটা একটু জাস্ট একটু গুগল কইরা দেখেন, বাট তাহলে হচ্ছে কি হবে বুঝতে সুবিধা হইতে পারে আর কি, ঠিক আছে? ওই দুটো দেখেন, মিড পয়েন্ট দেখতে হবে না, জাস্ট ডিডিএ একটু দেখেন। আর আমরা মূলত ব্রেজেনহামটাকে ফলো করব। আচ্ছা, ওটা আমরা না চিন্তা করবো কোনটাকে যেটা বেশি ইফেক্টিভ হবে তার যে কোনো একটাকে আমরা ফলো করবো না, বাট এখান থেকে একটা অ্যালগরিদমকে ফলো করবো, দুটাই শিখবো না আমরা, টোটাল 2টা অ্যালগরিদম শিখবো আর কি। লাইন ড্রয়িং থেকে একটা শিখবো, মিড পয়েন্ট থেকে একটা শিখবো, দেন ট্রান্সফরমেশন আছে ওইখানে অ্যালগরিদম আছে, আপনার হচ্ছে অ্যানিমেশন ওখানে অ্যালগরিদম আছে। দেখি ওখানে প্রত্যেকটা থেকে যদি একটা করে অ্যালগরিদম অ্যাটলিস্ট শেখা যায়। ওকে, কোনো কোশ্চেন আছে আপনাদের? আমরা শেষ করে ফেলি আজকে। স্যার ক্লাসের বাইরে স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার আমাদের প্রজেক্ট আপনাদের প্রজেক্ট আবার বলেন, শুনি নাই। আমরা তো লাস্ট সেমিস্টার না, আমাদের তো স্যার যে এইবার প্রজেক্ট আছে, তো প্রজেক্ট কবে নেবে স্যার এগুলা? আপনাদের প্রজেক্ট এটা কি হচ্ছে আপনাদের ওই যে ফাইনাল প্রজেক্ট? ফাইনাল ইয়ার থিসিস প্রেজেন্টেশনের যে প্রজেক্ট সেই প্রজেক্ট নাকি কোর্সের প্রজেক্ট? জি স্যার, ফাইনাল ইয়ারের যেই ইয়ার। এইটা তো নর্মালি হচ্ছে ফাইনাল এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরপরই হয়, কি বলে হচ্ছে সেমিস্টার ফাইনালের পরপরই কিন্তু হয়, এই 1 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। এখন রাইট নাও কিন্তু হচ্ছে একটা চলতেছে, আগামীকাল মনে হয় ফাইনাল ইয়ার প্রেজেন্টেশন বা কি বলে আপনার, হ্যাঁ আগামীকালই তো দেখলাম। তো সেই হিসাবে তো আপনাদের নতুন আরেকটা ডেট দিতে, আপনারা একটা কাজ করেন, এটার দায়িত্বে রিফা ম্যাম। আপনার কি রিফা ম্যামকে চিনেন? নাবিলা জান্নাত রিফা ম্যাম। আপনারা কাইন্ডলি একটু, আচ্ছা একটু না জানলে যে শুনে নেন নাম, তো আপনারা একটু ম্যামের সঙ্গে কথা বলেন, বুঝছেন? ম্যাম আসলে এই ফাইনাল ইয়ার প্রজেক্টের দায়িত্বে, উনি আসলে বেটার বলতে পারবেন যে এটা আসলে কবে নিবেন আপনাদের, বুঝছেন? ওকে স্যার, নাম্বার আছে, কথা বলবেন। হ্যাঁ, একটু কথা বলে নিয়েন ম্যামের সাথে কবে দিতে। ম্যাম আমার থেকে ম্যাম আর কি বেটার ইনফরমেশন দিতে পারবে এটা সম্পর্কে। তবে আমি যতদূর জানি ফাইনাল ইয়ার পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে এটা হয়ে যায়, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, কালকে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ।